হ্যাঁ সেটা বুঝছি। তোমাদের কনফিউশনটা হচ্ছে সেটা আমি একটু দূর করতেছি। একটু মনে হয় আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনো, এবং শোনার পরে আমাকে আবার প্রশ্ন করো। খুব থিওরিটিক্যাল আমি এই নিউরেনিয়াম নিয়ে যেহেতু কথা হচ্ছে, শব্দ হলো একটি হলো ভর সংখ্যা, হুম। আর আরেকটি শব্দ হলো শুধু ভর। প্রথম কথা হলো ভর এবং ভর সংখ্যা এক না। তাহলে? ভর সংখ্যা হলো প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফল, কিন্তু এটি ভর না, এটি হুম। একটি সংখ্যা। হুম। আর ভরটা কি? ভর যেমন এই যে তুমি চাল নিয়ে এসতেছো, ডাল নিয়ে এসতেছো, বিভিন্ন কিছু পদার্থ নিয়ে এসেছো, এগুলো তো ওজন করে নিয়ে আসা হয় নাকি? এগুলো কি ওজন ছাড়া পাওয়া যায়? না। পাওয়া যায় না। তাহলে এখানে তুমি যেটা করতেছো এটি হলো ভর, এটি ভর সংখ্যা না। এখন একটি প্রোটন বা নিউট্রনকে কিন্তু সাধারণত স্বাভাবিক পাল্লা পাথরে ওজন করা সম্ভব না। এটিকে ওজন করার জন্য সূক্ষ্ম একক, সূক্ষ্ম মানে কিছু লাগবে। সেই সূক্ষ্ম এককের নাম হলো অ্যাটমিক মাস ইউনিট। মানে এই ইউনিটটা তৈরি করা হয়েছে শুধুমাত্র ওই পরমাণুর ওই কণাগুলোকে মাপার জন্য, হুম। যেটাকে আমরা সচরাচর এএমইউ দিয়ে লিখি। এবং এটির একটা মানও দেওয়া আছে, 1.66 ইন্টু 10⁻⁻27 এতটুকু হলে হয় এক অ্যাটমিক মাস ইউনিট। তাহলে যে প্রোটনকে আমি ভর এক ধরতেছিলাম, যেটা আমরা হুম। 9-10 পড়ছি, এটি আসলে ভর না, এটিকে বলা হয় ভর সংখ্যা। তবে হুম। হ্যাঁ, এখন আমরা কিন্তু অঙ্ক করার সময় ভর এক এটা লিখছি, কিন্তু এটি কি এক্সাক্ট সঠিক লিখছি তাই? ওখানে তো প্রোটন এবং নিউট্রনের ভরই কিন্তু এক ছিল না। প্রোটনের চাইতে নিউট্রনের ভর একটু হলেও কিন্তু বেশি। এটা কি জানো তুমি? যদিও আমরা হুম। লিখি প্রোটনের ভর এক, নিউট্রনের ভর হুম। এক, কিন্তু নিউট্রনের ভর কিন্তু এক নয়। এর কারণটা কি? মানে পয়েন্ট, কিছু পয়েন্ট বেশি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বেশি, এবং এর কারণও আছে তো। এর কারণটা কি তুমি জানো? কেন কেন ভর বেশি নিউট্রনের? দেখো, এগুলো হয়তো পর্যায়ক্রমে অনেক কিছুই দেখানো হয়েছে, বাট অনেক কিছু হয়তো একসময় মনে থাকে না। তা আজকে আবার একটু শুনে নাও। একটা নিউট্রনের জন্ম হয় হলো প্রোটন এবং আহ, ইলেকট্রনের পরস্পরের মিলিত হওয়ার মধ্য দিয়ে। প্রকৃতির নিয়মে এরকম, খুবই তীব্র বিপরীত জিনিস পরস্পরের সঙ্গে যুক্ত হলেই সেখানে শান্তিপূর্ণ কিছু তৈরি হয়। আমরা প্রকৃতির এই শিক্ষাটা অনেক সময় নেই না। তাহলে পরস্পরের বিপরীত জিনিস কি? যেমন ধরো প্রোটন, এটি হলো পজিটিভ, নিউ ইলেকট্রন এটি কি নেগেটিভ। এরা দুইজন মিলে কিন্তু ওই নিউট্রন তৈরি হয়। তাহলে একটা নিউট্রনের মধ্যে প্রোটন তো আছেই, কিন্তু অতিরিক্ত ভাবে কি আছে? নিউটন। ইলেকট্রন। তাহলে অতিরিক্ত ভাবে ইলেকট্রন থাকাতে একটি নিউট্রন অবশ্যই প্রোটনের চেয়ে বেশি হবে, মানে ভর বেশি হবে। বিষয়টা কি ক্লিয়ার হলো? তাহলে আমরা 9-10-এ যে প্রোটনের ভর এক লিখছি, নিউট্রনের ভর এক লিখছি, এটি একটি সংখ্যা মাত্র। এটা প্রকৃত ভর লেখা হয়নি। এবং প্রকৃত ভর লেখা হলে তাহলে তার পাশে এএমইউ লেখা থাকতো। তো এখন আমরা যে 92 গুণন যে এত লিখতেছি, এটি হলো প্রকৃত ভর। আর আগে যেটা লিখছিলাম সেটি হলো আপেক্ষিক ভর, এটি একটি সংখ্যা মাত্র ছিল, সেজন্য অন অন করে লিখে আছে। এবং তোমার মনে আছে হয়তো, যেমন আমরা সোডিয়ামের ভর লিখছি 23, কিন্তু কখনোই কিন্তু লিখিনি 23 গ্রাম বা 23 কেজি বা 23 পাউন্ড, এরকম কিছু লিখছি কি কখনো? লিখিনি, কিন্তু মনে করে দেখো। একটা সোডিয়ামের ভর লেখার সময় কোনো কোনো একক বসাইছি কি তার পাশে?
হ্যালো, শুনতে পাচ্ছ কি আমার কথা? জি স্যার। আমরা যখন সোডিয়ামের ভর লিখেছিলাম, ক্লোরিনের ভর লিখেছিলাম, তখন কি কোনো একক লিখেছিলাম? না। শুধু কিন্তু সংখ্যা লিখছিলাম। হ্যাঁ। আর এখন আমরা একক লিখতেছি। সুতরাং ওই ভরটা হলো আপেক্ষিক পারমাণবিক ভর, ওটা ওই জন্য তো বলা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে আপেক্ষিক হুম। কেন বলা হয়েছে? কারণ ওখানে কিসের সাপেক্ষে প্রকৃতপক্ষে আপেক্ষিক ধরে নেওয়া হয়েছে? না, আপেক্ষিক মানে তুলনা করা হয়েছে। ওখানে ওখানে তুলনা করা হয়েছে। কিভাবে তুলনা করা হয়েছে দেখো, একটা সোডিয়াম পরমাণুকে, ঠিক আছে, তুলনা করা হয়েছে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের সাথে তুলনা করা হয়েছে। এই অংশের সাথে তুলনা করে পাওয়া গেছে হলো 23। তাহলে এটির সাথে কেজি বা আশি বা গ্রাম কিচ্ছু লেখা হয়নি কেন? কারণ আমি যদি বলি যে সোডিয়াম হলো এত কেজি, সাপোজ আমি কত কেজি তা লিখলাম না, তাহলে কার্বনও তো অত কেজি নাকি? কার্বনও তো একটা কেজি হবে, হবে না? এই উপরে থেকে আর নিচে থেকে এই কেজি কেজি কেটে গেছে। কেটে যাওয়ার পর এই সোডিয়ামের ভরকে শুধুমাত্র এই কার্বন 12 এর 1/12 অংশ দ্বারা ভাগ হওয়ার পরে শুধু ভাগফল থাকছে 23। এই জন্য এটার পিছনে কোনো একক নেই, এটি একটা সংখ্যা মাত্র। আমার মনে হয় বিষয়টা এখন কিছুটা ক্লিয়ার হলো তো? কথা বলো। কোনো জায়গায় গোলমাল মনে হলে সেটাও বলো, যে স্যার এই জায়গাটা আরেকবার একটু বলেন বা না না স্যার, অসুবিধা নেই। না, দেখতেছিলাম আমি, অসুবিধা নেই। না সে একটু এখন কথা। মোটামুটি ঠিক আছে। তখন তখন একটু কনফিউশন লাগতেছিল। আচ্ছা মানে তাহলে, একটু না, বেশ কনফিউশন আচ্ছা শোনো আমি বলি লাগতেছিল যে আবার একটু। ভর তো এটাই, এগুলো কোথা থেকে আসবে। তাহলে এই সোডিয়ামের ভর যে 23, এটি কিন্তু আসলে আপেক্ষিক পারমাণবিক ভর। আপেক্ষিক মানে তুলনা করা, এই যে এরকম তুলনা করা ভর, এরকম তুলনা করা ভর। হুম হুম আর তুলনা হুম করা ভর থাকার জন্যই এখানে কেজি বা আশি বা গ্রাম কিচ্ছু লেখা নাই, কারণ উপরেও যদি কেজি হয়ে থাকে তাহলে নিচেও কেজি ছিল, এই কেজি কেজি কেটে গেছে। হুম। ক্লিয়ার তো? কেটে কেটে গেছে হ্যাঁ হ্যাঁ। অনুপাতের মতো। হ্যাঁ অনুপাতের, তাও তখন দেখালে একটা জি সংখ্যা স্যার। থাকছে। ওই জন্য আমরা সোডিয়ামের ভর 23 লিখছি, বা 23 কেজি লিখিনি, বা 23 গ্রাম লিখিনি। এখানেও ইউরেনিয়ামের ভর 235 লিখবো, কিন্তু 235 কেজিও না, আশিও না, পাউন্ডও না, কিচ্ছু লেখা যাবে না, এটা এত। কিন্তু হুম যখন তুমি প্রকৃত ভর লিখবা, তখন এটাকে অ্যাটমিক মাস ইউনিটে প্রকাশ করতে হবে, এবং সেটি প্রকাশ এখানে করা হচ্ছে। দেখো এই যে একটা প্রোটনের হুম প্রকৃত ভর কত সেটাই লেখা আছে, কিন্তু একটা প্রোটনের প্রকৃত ভর হলো এত, আর একটা নিউট্রনের প্রকৃত ভর হলো এত। দেখো এখানে, এখানেও তুমি কম্পেয়ার করো, একটা প্রোটনের চাইতে কিন্তু নিউট্রন একটু হলেও কিন্তু বেশি আছে, বড় আছে। দেখো এখানে 1.007, আর ওখানে 1.008। অন্তত খালি এইটুকু পার্থক্যটা করো, 007 আর ওখানে 008, পার্থক্য আছে না? হুম হুম আমি, আমার যতটুকু মনে আছে মূল বই পড়ানোর সময় আমি এটা নিয়ে অনেকগুলো কথা বলছি, কিন্তু তখন নেটওয়ার্কের নানা প্রবলেম, এবং নেটওয়ার্কটাই ছিল মেইন প্রবলেম আসলে। কথাগুলো হয়তো তখন অতটা স্পষ্ট হয়নি। তো আমার কথা হলো, এখনো কি তুমি এটা পরিষ্কার বুঝতে পারছো তো? হুম। না, না এখনো কোনো সমস্যা থাকতেছে, সেটা একটু সরাসরি বলো। না 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 না। আর কোনো না প্রবলেম স্যার, নাই? অসুবিধা নেই। হ্যাঁ, তাহলে তোমার আমার একটা পরামর্শ হলো, না। এই অঙ্কটা অন্তত মিনিমাম তুমি 3 বার করবা। হুম। এই অঙ্কটা, এই যে যে অঙ্কটা এখন শিখতেছো এখন না, রানে, আচ্ছা স্যার। এবং 3 বার করবা এই নিয়তে হুম। যে এই অঙ্কের নিয়মটা যেন একবার ভর তোমার ছুটি। একবার আত্মস্থ হয়ে যায়। ঠিক আছে? হ্যাঁ তুমি ঠিক, ঠিক আছে। ওই ঘ নম্বরটা আবারও একটু A to Z দেখো, কোথাও কোনো প্রবলেম হয় কিনা।
আমি এগুলো মিশিয়ে দিচ্ছি। তুমি এই যে এই ডিজিট দুটো একটু প্রথমে একটি কক্ষপথ, তোর প্রথম কক্ষপথটা ধরো ভেতরে, হুম তো মাঝখানে হলো নিউক্লিয়াস, এটা হলো নিউক্লিয়াস। এখন যে ইলেকট্রনটা তোমার এখানে ঘুরতেছে, এই যে এখানে, এই ইলেকট্রনের শক্তি হলো 3.4 একক, আর এখানকার শক্তি হলো তোমার 13.8 একক। হয়তো আমার দশমিক একটু কম বেশি হতে পারে, কিন্তু আমি মোটামুটি একটা মান লিখতেছি। তাহলে এই দুটের মধ্যে শক্তির পার্থক্য ই ডেল ই হুম এর মান কি প্রায় 10 দশমিক হুম না 10.4 একক। এটার থেকে এটা বিয়োগ হবে, হুম তাই হচ্ছে না? 13.8 থেকে 3.4 বিয়োগ দাও নাকি, 10.4 হবে। এখন প্রশ্ন হলো যে এই কক্ষপথের শক্তির মানই হলো তোমার 3.4, তাহলে এর আরো কত শক্তি লাগবে? হুম তো এ এ যার নিজেরই 3.4 আছে, সে কেমনে এই শক্তি পাবি? অসম্ভব। আরো এই হুম পরিমাণ শক্তি পাইলে সে এখান থেকে লাফ দিয়ে উঠে যেতে পারবে, বাইরে যেতে, 2 নম্বর কক্ষপথে যেতে পারবে। কিন্তু যেহেতু তার নিজস্ব অর্জিত শক্তি হলো 3.4, আর এই দুটের মধ্যে শক্তির ব্যবধান হলো তোমার 10, মনে করো আমি রাউন্ড ফিগার বলি, এটা ধরো 3 আর এটা ধরো 13। এই প্রথম কক্ষপথের শক্তি হলো 3, আর দ্বিতীয় কক্ষপথের শক্তি হলো কত? 13। তোমার বোরের মতবাদ মনে আছে কি? বোর তত্ত্ব কি বলছে? যে প্রথম কক্ষপথের ইলেকট্রন যদি দ্বিতীয় কক্ষপথে যায়, তাহলে শক্তি শোষণ করবে। তাহলে এটার শক্তি হলো তোমার 3, আর এটার শক্তি যদি হয় 13, তাহলে এই এই 3 এলা ইলেকট্রন কত শক্তি শোষণ করলে দুইতে আসবে? এই যে 3 শক্তিধারী ইলেকট্রন যে প্রথম কক্ষপথে অবস্থান করেছে, সে কত শক্তি হলে এই দ্বিতীয় কক্ষপথে আসবে এবং তার শক্তি হবে 13? আরো কত শক্তি লাগবে? 10 একক না? শুনতেছো কি আমার কথা? হ্যালো? তোমার ওখানে কি আনমিউট হয়েছে নাকি? তোমার কথা মানে কিছু। হ্যালো, তুমি কি লাইনে আছো? হ্যালো?